আমরা আলোচনা করছিলাম, যেটার মধ্যে টমাস হার্ডি, অ্যাকচুয়ালি টমাস হার্ডি হাফ ভিক্টোরিয়ান হাফ মডার্ন এরকম বলা যেতে পারে। তো ভিক্টোরিয়ান লিটারি ফিচার্স, ভিক্টোরিয়ান এজে কী কী ধরনের যেগুলো হচ্ছিল, কি হচ্ছিল না হচ্ছিল, সেগুলো পলিটিক্যাল, সোশ্যাল, এগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম, এবং সেটার প্রভাব হার্ডির ওপরে কীভাবে পড়লো, হার্ডির লেখার ওপরে কীভাবে পড়লো, সেগুলো কিছু কিছু আলোচনা হয়েছে। হার্ডির থেকেও বেশি ভিক্টোরিয়ান হচ্ছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স মূলত নভেলিস্ট, প্রচুর নভেল লিখেছেন। 30+ মনে হয় ওনার নভেলের সংখ্যা, যতদূর আমি জানি। এবং ওনার বিখ্যাত কিছু কিছু নভেল আছে, যেটার মধ্যে আমার মনে হয় সব থেকে বেশি বিখ্যাত নভেল হচ্ছে টেল অফ টু সিটিজ। লন্ডন আর প্যারিসকে নিয়ে উনি যুদ্ধের ব্যাপারে কিছু লেখেন, যুদ্ধের সময় লেখেন আর কি। However, David Copperfield, Oliver Twist, Pickwick Papers, নিকোলাস নিকলবি, এরকম প্রচুর ওনার লেখা নভেল আছে। ওনার বেশিরভাগ নভেলগুলোই সিরিয়ালাইজড হতো, মানে ম্যাগাজিনে বেরোতো, এবং এক এক সময় এক একটা চ্যাপ্টার বা একটা করে গল্প উনি পাবলিশ করতেন, এবং ধারাবাহিকভাবে সিরিয়ালি একের পর এক, সপ্তাহে একের পর এক, মাসেও হয়তো সেই নভেলের পার্ট পার্ট হয়ে সেটা বেরোতে থাকে। লাইক হার্ডি, বাট in many cases unlike Hardy, Charles Dickens was also a realist. He was a practitioner of the art of realism. যথার্থবাদ, যথার্থবাদী লেখা উনি লিখতেন। যথার্থ, রিয়েল, যেটা রিয়েলিস্টিক, যেটা আমাদের সমাজে যা, মানে ওদের সমাজে ওই সময় ভিক্টোরিয়ান এজে যা হচ্ছে সেগুলো সবগুলোকে নিয়ে উনি লিখতেন। এমনকি ওনার কিছু কিছু লেখার মাধ্যমে, যেমন অলিভার টুইস্ট বলে যে ইয়েটা আছে, নভেলটা আছে, সেই নভেলটায় উনি ইংল্যান্ডের অরফেনেজ, অনাথালয়দের যে কি খারাপ অবস্থা সেটাকে নিয়ে তিনি লিখেছিলেন। এবং সেইটাকে পড়ার ফলে অনেক লোকেই মানে গভর্নমেন্টের বিরুদ্ধে হয়ে গিয়ে, বা ওই ধরনের ইনস্টিটিউশনে যে ধরনের অত্যাচার হয় বা যে ধরনের দুর্নীতি হয় সেইগুলোর বিরুদ্ধে ভীষণ উঠে পড়ে লেগেছিল। এবং থ্যাঙ্কস টু দ্য novels of Thomas Hardy, thanks to the writing of Thomas Hardy, চার্লস ডিকেন্সের লেখার জন্য অনেক অনাথ শিশু, অনেক অনাথালয়দের রিফরমেশন হয়েছিল, অনেক অনাথালয়ের উন্নতি হয়েছিল। তবে এটা মানে নিউজ পেপারেও এই জিনিসটা ছিল তখনকার সময়, যে এতটা খারাপ অবস্থা, এতটা মানে দয়নীয় অবস্থা আর কি ওই ইয়েগুলোর, অনাথালয়গুলোর, যে ওগুলোর ওটার ব্যাপারে যখন চার্লস ডিকেন্স লেখেন, চার্লস ডিকেন্সের লেখা পড়ে সেই সময়কার যে লোকজনরা আছে তারা বিদ্রোহ করলো, তারা আন্দোলন করলো যে না, এই ধরনের জায়গাগুলোকে ঠিক করতে হবে, রিফর্ম করতে হবে। তো এতটাই ক্ষমতা ছিল, এতটাই সুন্দর লেখা ছিল, এতটাই মানুষের মনের মধ্যে ঢুকে যাওয়ার ক্ষমতা ছিল চার্লস ডিকেন্সের, যে ওনার লেখার জন্য সামাজিক অনেক সমস্যাগুলো মানুষের সামনে এসেছে, এবং সেটাকে গভর্নমেন্ট হোক বা সেই সময়কার যারা কনসেন্টিশিয়াস সিটিজেন্স, যারা জাগরুক নাগরিক, তারা কিন্তু ওই লেখা পড়ে ওই সমস্যাগুলোকে দেখে তারা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছে। আর এটাই চার্লস ডিকেন্সের ভিক্টোরিয়ান হওয়ার সব থেকে বড়
প্রমাণ। আগেই বলেছিলাম যে ভিক্টোরিয়ান এজে আনলাইক রোম্যান্টিক এজ, আমি আগেও বলেছি যে প্রত্যেকটা এজ তার আগের এজকে মানতে চায় না, তার আগের এজের একটা রিভল্ট করে, বিপ্লব সৃষ্টি করে, রেবেলিয়ন করে, মানতে চায় না, আগের স্টাইল ফলো করতে চায় না। তো রোম্যান্টিক এজের মূল স্টাইলটা ছিল হচ্ছে নিজের ব্যাপারে ইন্ডিভিজুয়ালিজম, সাবজেক্টিভিটি। আর ভিক্টোরিয়ানিজমের স্টাইলটা হয়ে গেল সমাজের ব্যাপারে লেখা, নিজের লাইফের ব্যাপারে নয়, নিজের কোনো সমস্যা, কোনো ইস্যুজের ব্যাপারে নয়, বাট সোসাইটির ব্যাপারে লেখা, দ্য লাইফ অফ দ্য সোসাইটি, সেইটার ব্যাপারে লেখাটাই হয়ে গেল ভিক্টোরিয়ানিজমের মূল লেখার স্রোতটা, লেখার ধরনটা। চার্লস ডিকেন্স, অফকোর্স হি ইজ দ্য হলমার্ক। যেমন তোমাদের সোনার গয়নায় হয় না হলমার্ক, সোনার গয়নায় হলমার্ক থাকে খাঁটি বোঝানোর জন্য, তো আমরা ব্যবহার করি এই শব্দটা হলমার্ক কোনো ব্যক্তি, কোনো লেখকের ক্ষেত্রে, যখন আমরা এটা বোঝাতে চাই যে ওই ব্যক্তিটাই হচ্ছে ওই যুগের প্রতীক। সো ডেভিড কপারফিল্ড ওয়াজ দ্য বেস্ট রিপ্রেজেন্টেটিভ অফ ভিক্টোরিয়ান নভেলস, ভিক্টোরিয়ান প্রোজ। কিছু কিছু বিখ্যাত নভেলের নাম তোমরা মুখস্থ করে নেবে, এরকম 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে 4টে বিখ্যাত নভেলের নাম বলো। ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট, হার্ড টাইমস, নিকোলাস নিকলবি, ডম্বি অ্যান্ড সান, গ্রেট এক্সপেকটেশনস। তবে কোনটা ছেড়ে কোনটা মানুষ নাম নেবে সেটা বলা মুশকিল, মানে অসাধারণ নভেলস সবই ভিক্টোরিয়ান সোসাইটির চরিত্র, ভিক্টোরিয়ান সোসাইটির খারাপ ভালো, সাধারণত খারাপ জিনিসগুলোকে তুলে ধরেছে। গরিব মানুষ, অরফেন্স, সামটাইমস ক্রিমিনালস, তাদের ব্যাপারেও কিন্তু ডিকেন্স লিখেছেন। যেমন অলিভার টুইস্টে ওই যে বললাম অরফানেজগুলোর ব্যাপারে উনি বলেছেন, গরিব বাচ্চা, গরিব লোকজনদের ব্যাপারে বলেছেন, ওদের উপরে কিভাবে অত্যাচার করা হয়, ওদেরকে কিভাবে শোষণ করা হয়, সেগুলোর ব্যাপারে উনি লিখেছেন। ডেভিড কপারফিল্ড অ্যাকচুয়ালি ইজ অ্যান অটোবায়োগ্রাফি, আত্মজীবনী, কিন্তু নামটা পাল্টে গেছে, ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্স, তো ডটা আগে সটা পরে। ডেভিড কপারফিল্ড ইজ অ্যাকচুয়ালি চার্লস ডিকেন্স হিমসেলফ। আর একটাও মানে ছিল, ফিচার ছিল চার্লস ডিকেন্সের লেখার মধ্যে, প্রচুর বড় বড় নভেল লিখতো, মানে 500 পাতা 600 পাতা, আমার ধারণা ডেভিড কপারফিল্ড বোধহয় 800 পাতা ওরকম। তবে 800 পাতা হলে কি হবে, নামে শুনতে লাগছে 800 পাতা, কিন্তু একবার পড়তে শুরু করলে, মানে তোমরা যদি বাংলাতেও পড়ো, যদি বাংলা অনুবাদ থাকে চার্লস ডিকেন্সের, ডেভিড কপারফিল্ডের, তাহলে সেটাও মানে ঝড়ের বেগে তোমরা পড়ে ফেলতে পারো। স্পেশালি তোমরা যারা অ্যাডভান্স স্টুডেন্টস অফ লিটারেচার, অনেক বই অলরেডি পড়ে ফেলেছো। ইংরেজি সাহিত্যের যারা আছে তারাও একবার পড়তে শুরু করলে সেটাকে আর ছাড়তে পারে না, আর পড়তেই থাকে, মানে এটা নেশার মতন হয়ে যায়। সেটা ডিকেন্সের স্টাইলের ব্যাপার, যে ডিকেন্স রাইটস সো ওয়েল। ডিকেন্স বাধ্য করে আমাদেরকে ওই ক্যারেক্টারদের সাথে যুক্ত হয়ে যেতে, ওই ক্যারেক্টারদের সাথে মানসিকভাবে যুক্ত হয়ে যেতে ডিকেন্স আমাদেরকে বাধ্য করে, কারণ আমরা ওই ক্যারেক্টারগুলোর সাথে এমপ্যাথাইজ করতে শুরু করি, সহানুভূতি জন্মাতে শুরু করে আমাদের ওই ক্যারেক্টারগুলোর সাথে। যেমন ধরো ডেভিড কপারফিল্ডকে একদম ছোটবেলা থেকে, তার জন্ম থেকে দেখানো হচ্ছে, এবং সেই সূত্রে আমরা ডেভিড কপারফিল্ড এর জীবনের মধ্যে ইন্টারেস্ট দেখাতে শুরু করেছি, আমরা ডেভিড কপারফিল্ডের সাথে এমপ্যাথাইজ করছি, যে ও খুব ছোটবেলার বাবা মারা গেল, তারপরে
ওর সৎ বাবা এসে ওর উপর অত্যাচার করলো, ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হলো, মা মারা যাওয়ার পরে ওকে খুব কম বয়সে কাজ করতে পাঠিয়ে দেওয়া হলো, যেটা ডিকেন্সের সাথেও হয়েছিল। তো স্কুল মানে ডেভিড কপারফিল্ডে স্কুলের অব্যবস্থার ব্যাপারে বলা হয়েছে, মানে চাকরি চুরি নয়, দুর্নীতি, নিযোগ দুর্নীতি নয়, কিন্তু স্কুলে কিভাবে মানে স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করা হয়। আমি জানি না তোমরা যখন স্কুলে পড়ছিলে তখন বোধহয় কর্পোরাল পানিশমেন্টটা বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে তোমরা বোধহয় বেতের বাড়ি খাওনি। খেয়েছো কি তোমাদের মধ্যে কেউ বেতের বাড়ি? টিচাররা, স্যার ম্যাডামরা চুলের মুঠি ধরে পিঠের মধ্যে কিল দিয়েছে কারোর? না, তোমরা ওই এজের, ওই জেনারেশনের যেখানে মানে তোমাদেরকে মারধর দেওয়া হতো না, বকাঝকা হয়তো দেওয়া হয়েছে, কিন্তু মারধর তোমরা হয়তো খাওনি। কারণ আমার মনে হয় 2009-8 বা তারও আগে থেকে কর্পোরাল পানিশমেন্ট মানে শরীরের ওপর আঘাত দেওয়ার যে প্রথাটা স্কুলের মধ্যে ছিল সেটাকে ব্যান করে দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে কেউ মারধর খেয়েছো কি গোতান স্কুলে বা অন্য কোনো স্কুলে, মানে টিচাররা কান মুলে দেওয়া বা বেতের বাড়ি দেওয়া এরকম হয়েছে? কলেজে নিশ্চয়ই হয়নি, কিন্তু স্কুলে হয়েছে কিনা আমি জানি না। বাট ওটা যদি অত্যাধিক মাত্রায় হয়ে যায় তাহলে স্কুলে যাওয়াতে বাচ্চারা ভয় পায়, টিচারের কাছে ভয় পায়। কিন্তু মারধরের জায়গায় বুঝিয়ে সুঝিয়ে যদি বলা হয় তাহলে অ্যাকর্ডিং টু সাম সাইকোলজিস্ট বাচ্চারা বেশি ভালো বোঝে। বাট ইন মাই কেস আমি দেখেছি যে অত্যাধিক সংখ্যা যদি থাকে তখন একটুখানি ভয় তো দেখাতে হয়। তোমাদের মধ্যে অনেকেই বাচ্চাদেরকে পড়াও বা তোমরাও, মানে কতটা সত্যি হবে আমি জানি না, কোনো একদিন হয়তো তোমরাও পশ্চিমবঙ্গ না হোক অন্য কোনো জায়গার স্কুলে গিয়ে পড়াবে। তো সেখানেও তোমরা এটা বুঝতে পারবে যে বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য একটুখানি ভয় কোনো না কোনোভাবে দেখাতে হয়। যেমন তোমাদের ফেল করে যাবে, রিক্সাওয়ালার সাথে বিয়ে হয়ে যাবে ইত্যাদি, এরকম ধরনের কিছু ভয়ের কিছু বলা হয় আর কি পড়াশোনা করানোর জন্য। যাই হোক, তো ডেভিড কপারফিল্ডে ওই বাচ্চাদের স্কুলটায় কিভাবে বাচ্চাদের উপর অত্যাচার করা হয়, কিভাবে বাচ্চাদেরকে এক্সপ্লয়েট করা হয়, সেগুলো সব দেখানো হয়েছিল। এবং জাস্ট লাইক এনি আদার ভিক্টোরিয়ান মরাল নভেলিস্ট, অ্যাকচুয়াল যে অত্যাচারটা বোর্ডিং স্কুলে, গরিবদের স্কুলে টিচাররা করে, সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের ব্যাপারে একটা কথাও বলা হয়। কারণ নভেলে যেটা ফ্যামিলি পড়বে বা যেটা সবাই পড়বে সেখানে সেক্সুয়াল কোনো কোনো জিনিসের ব্যাপারে কিছুই বলা হতো না। হার্ডির ব্যাপারে আমি বলেছিলাম যে বিয়ে ঠিয়ে অনেকগুলো দেখাচ্ছে, কিন্তু সেক্সুয়াল বিহেভিয়ারের ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। এবং এটা জড়িত হচ্ছে ভিক্টোরিয়ান এজের হিপোক্রেসি, ভিক্টোরিয়ান এজের জ্ঞানপাপী হওয়াতে, যে সবই হচ্ছে কিন্তু সেগুলো নিয়ে কথা বলা যাবে না, যেটা এখন আমাদের সমাজে হয়ে গেছে আর কি। মানে আমাদের সমাজে আমরা আমাদের 200 কোটি জনসংখ্যা, এদিকে সেক্স কথাটা বললে সবাই মুখে হাত দেয়, মনে করে খুব ভয়ঙ্কর, মানে বাজে কথা, বা এটাকে নিয়ে কথা বলা উচিত নয়, এরকম ধরনের আমাদের সমাজে এখন আমরা ভিক্টোরিয়ান হিপোক্রেটিক লাইফটাকে লিড করছি আর কি। ওরা আমাদেরকে এই 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 অসুস্থতা দিয়ে গেছে, আমাদের মানসিক আমরা অসুস্থ হয়ে পড়েছি থ্যাঙ্কস টু দ্য ব্রিটিশার্স। এনিওয়ে, তো ভিক্টোরিয়ান সব ফিচারই আমরা দেখতে পাচ্ছি চার্লস ডিকেন্সের লেখার মধ্যে। চার্লস ডিকেন্স ইজ writing long novels. Charles Dickens's characters are very realistic because he is following a naturalistic or a realistic style. His stories ওর বেশিরভাগ গল্পগুলোই লন্ডন বা ইংল্যান্ড কেন্দ্রিক। যেমন হার্ডির গুলো বেশিরভাগই ছিল হচ্ছে গ্রামের দিকে
সেটিংগুলো ছিল বেশিরভাগ সময় গ্রামের দিকে, কিন্তু ডিকেন্সের বেশিরভাগ নভেলসগুলোর সেটিং হচ্ছে শহরের দিকে। শহরের জীবন, শহরের ব্যাপারে বলা, এটা ছিল ডিকেন্সের একটা ফিচার বলা যেতে পারে, যে ডিকেন্স শহরের ব্যাপারে বেশি বলতেন। নভেলের মধ্যে প্লট, একটা বেসিক একটা স্ট্রং প্লট ছিল, খুব খুব সুন্দরভাবে তৈরি করা একটা গল্প, এবং খুব সুন্দরভাবে ঘটনাচক্রগুলোকেও খুব সুন্দরভাবে ডিকেন্স পাঠকদের সামনে রাখতেন। মানে ওনার স্ট্রং পয়েন্টই ছিল হচ্ছে গুড স্টোরিজ, গুড কন্টেন্ট, ভারী গল্প, ভারী কমপ্লিকেটেড প্লট। কমপ্লিকেটেড বলতে মানে খুব একটা সাইকোলজিক্যালি কমপ্লিকেটেড, মানে অনেকগুলো ঘটনা আছে। যেমন মডার্ন যে নভেল তোমরা পড়ো, বাংলাতেও নিশ্চয়ই, সেই মডার্ন নভেলের যে প্লট, সেটা প্লট কিছুই থাকে না, বা মডার্ন শর্ট স্টোরি প্লট খুব একটা কিছু থাকে না। মানে ঘটনাচক্রগুলো খুব যে মেশিনের মতন একে অপরের সাথে জড়িত, মানে এটার থেকে এটা, এটার থেকে এটা হচ্ছে, লাস্টে গিয়ে একটা টুইস্ট হয়ে যাচ্ছে, এরকম ধরনের গল্প প্রি মডার্ন। ভিক্টোরিয়ান নভেলস ওয়ার প্রি মডার্ন অফকোর্স, তো এই জন্য ওইখানে প্লট, ঘটনাচক্রটাকে খুব গুরুত্ব দেওয়া হতো, এবং ঘটনাচক্রগুলোকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হতো। ল্যাঙ্গুয়েজ ওয়াজ অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, যতটা সহজ ভাষা হতে পারে ততটা সহজ ভাষাতেই ডিকেন্স লিখতেন। হার্ডি একটু কঠিন কোনো কোনো সময় হয়ে যেতেন, বাট ডিকেন্স ওয়াজ ভেরি চাইল্ড লাইক, মানে কোনো বাচ্চাও ওনার নভেল এনজয় করতে পারে। আমাদের মানে যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের ইংলিশ নয়, আমরাও খুব কমই এরকম শব্দ পাবো ওনার 500 পাতা 800 পাতার নভেলে, যেটার জন্য আমাদের ডিকশনারিতে যেতে হবে। এই দুটো যে ফিচার, মানে একটা হচ্ছে যে উনি গরিবদের ব্যাপারে লিখছেন, গরিবদের জীবন নিয়ে লিখছেন, এবং ওনার যে সহজ ভাষা, সহজ সরল ভাষা, এই দুটোই কিন্তু রোম্যান্টিক প্রোজ, রোম্যান্টিক লিটারেচারের সাথে ম্যাচ করে। কারণ রোম্যান্টিক পোয়েট্রির কথা বলতে গিয়ে ওয়ার্ডসওয়ার্থ বলেছিল যে ম্যান স্পিকিং টু ম্যান, তার মানে রোম্যান্টিক পোয়েট্রির যে ল্যাঙ্গুয়েজটা সেটা সাবলীল হবে, রাস্টিক হবে, গ্রাম্য হবে, গ্রামীণ হবে, যাতে লোকে সহজে ওটাকে বুঝতে পারে। যদিও প্র্যাকটিসে দেখা গেছে সেটা একদম উল্টো ছিল, অ্যাটলিস্ট ওয়ার্ডসওয়ার্থের কথায়। আর সাধারণ জীবন নিয়ে লেখা হবে, রোম্যান্টিক এজেও তাই ছিল, রোম্যান্টিক পোয়েট্রি। ভিক্টোরিয়ান মানে অ্যাটলিস্ট চার্লস ডিকেন্সের লেখার মধ্যে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ নিয়ে বেশি লেখা হয়েছে, এবং ভাষাটা খুবই খুবই সিম্পল, খুবই ইজি টু রিড। ইনফ্যাক্ট সো ইজি দ্যাট ইট ফিলস লাইক এ ব্রিজ। ব্রিজ মানে হালকা হাওয়া। তো এইগুলোই ফিচার্স চার্লস ডিকেন্সের। নভেলিস্ট, কবিতাও লিখেছিলেন, বাট খুবই কম, এবং ওনার কবিতার জন্য ওনাকে কেউ বলে না। যেমন আনলাইক হার্ডি কবিও বলে অনেক লোকে, বাট চার্লস ডিকেন্স ওয়াজ মেনলি নভেলিস্ট। অনেকগুলো নভেল, 30+ নভেলস লিখেছেন। ফিচার্সের ব্যাপারে আমি বললাম। এগুলো হলো তোমার চার্লস ডিকেন্সের ব্যাপারে। নেক্সট হচ্ছে টি.এস. এলিয়ট। আর হ্যাঁ, চার্লস ডিকেন্সের এমন কোনো পার্টিকুলার ওয়ার্ড নেই যেটা চার্লস ডিকেন্সকে ডিফাইন করে। মানে যেমন নেগেটিভ ক্যাপাবিলিটি কে বলেছিল? জয়শ্রী বলো। নেগেটিভ ক্যাপাবিলিটি জয়শ্রী?
মাঝে মধ্যে প্রশ্ন হ্যাঁ করবো স্যার। কিন্তু। হ্যাঁ বলো, নেগেটিভ ক্যাপাবিলিটি কে বলেছিল? 2 নম্বর 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। চার্লস ল্যাম্ব। হুম, তবে এজটা ঠিক ধরেছো। কে বলতে পারবে? শিল্পা? শিল্পা তোমার ব্যাগ খোলো, ব্যাগ খুলে বলো। শিল্পা বাঘ। অন্য কেউ যদি মনে করে থেকে থাকো বা যদি নোটস নিয়ে থেকে থাকো, দেখে মেসেজে লিখতে পারো। বাট শিল্পা বলো। না, শিল্পা ব্যাগের মধ্যে ঢুকে বসে আছে। হবে হ্যাঁ। হ্যাঁ, কে? হবে না স্যার। হবে না? তাহলে পরীক্ষায় প্রশ্নটা আসলে কি লিখবে? কার হবে? চন্দন? প্রীতিকণা? এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসবে 2 নম্বর 5 নম্বরের জন্য অ্যাটলিস্ট। প্রীতিকণা তো উত্তরই দেয় না, ও সাঁতরাচ্ছে এখন। কেউ জানবে না, কেউ বলবে না? স্মৃতি, তোমার স্মৃতিতে কিছু রয়েছে কি? চন্দনের ধারাও শুকিয়ে যাচ্ছে। কিটস, জন কিটস, নেগেটিভ ক্যাপাবিলিটি। তো এগুলো যে তোমাদেরকে বলি, এগুলো মানে তোমরা কি কিছু ভাবো এগুলোকে নিয়ে, পরে দেখার চেষ্টা করো, না জাস্ট ফেলে রেখেছো পরীক্ষার 5 দিন আগে পড়বে? ওরকম ভাবে কিন্তু ভুলে যাবে সব। যাই হোক, চার্লস ডিকেন্সের এরকম কোনো শব্দ, এরকম কোনো ওয়ার্ড আমার জানা নেই যেটা আহ, ওকে ডিফাইন করে, ওকে মানে ওই শব্দটা বললে ওই লেখকের ব্যাপারে আমরা, মানে ওই লেখকের নাম আমাদের কাছে উঠে আসে, এরকম কোনো শব্দ আমার জানা নেই চার্লস ডিকেন্সের ব্যাপারে। বাট হতে পারে, যদি আমি কিছু খুঁজে পাই আমি অবশ্যই তোমাদেরকে দেবো। নেক্সট হচ্ছে টিএস এলিয়ট। টিএস এলিয়ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিগার্স অফ মডার্ন লিটারেচার, মডার্ন পোয়েট্রি। ওনাকে ছাড়া মডার্ন পোয়েট্রি, মডার্ন লিটারেচার, মডার্ন ক্রিটিসিজম, তিনটেই মানে অর্ধেক থেকে যাবে। মডার্নিজম বলতে যে জিনিসগুলো বোঝায়, আধুনিক আম, সাহিত্য, সেটার ব্যাপারে তোমরা কিছু বলো, যে বাংলায় আধুনিক সাহিত্য কি কি ফিচার্স আছে, কি কি মানে কোন জিনিসগুলোকে আধুনিক সাহিত্য বলা হয় বাংলায়? প্রীতিকণা? প্রীতিকণা তুমি বলো। প্রীতিকণা? প্রীতিকণা কিছু বলবে না। অর্পিতা? বাংলা সাহিত্যের আধুনিক যুগ বা বাংলা আধুনিক লেখা, বাংলা আধুনিক সাহিত্যের ব্যাপারে কিছু বলো, সেটার সাথে টিএস এলিয়টের একটা কম্প্যারিজন করতে পারবো। স্যার 20 শতককে আধুনিক যুগ বলা হয় তো। হুম,
কি যুগকে? আবার বলো। 20 শতাব্দীর পর থেকে যেই লেখাগুলো শুরু হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, রাইট। 20 আধুনিক, শতকের হ্যাঁ পরবর্তীকালে যে লেখাগুলো লেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, রাইট। 1900s-এর পর থেকে যে লেখাগুলো লেখা শুরু হলো সেগুলোকে সাধারণত মডার্ন লিটারেচার বলে চালানো হয় বা মডার্ন লিটারেচার বলা হয়। এটা একটা ফিচার হলো যে 1900, 1901-2 থেকে যে লেখাগুলো হলো, যেটাকে আমরা ইংলিশে 20th সেঞ্চুরি বলি, সেগুলোকে আমরা কিছুক্ষণের জন্য আমার নেটওয়ার্কটা চলে গেছিল। এটা একটা ফিচার হলো যে 19th সেঞ্চুরি মানে 1900 থেকে যে লেখাগুলো লেখা হয়েছে সেগুলোকে মডার্ন লিটারেচার, আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য বলা হয়। এছাড়া অর্পিতা, স্মৃতি, তাও শিল্পা আর জয়শ্রী কথা বলছে, বাকি চারজন কোনো কথাই বলে না। আরে বলো, তোমরা তো অলরেডি 6th সেমেস্টারে রয়েছে তোমরা। হ্যাঁ বলো, স্যার প্রীতি জয়শ্রী বললো বলো। ঘরেতে নেই, ওই জন্য কথাটা বলতে পারছে না। প্রীতি ঘরেতে নেই? আচ্ছা। আর চন্দন? স্যার প্রীতি বলছে ও বাড়িতে নেই। বুঝতে পেরেছি। চন্দন, স্মৃতি, অর্পিতা এরা কি করছে? মেসেজ করতে চাইলে মেসেজও করতে পারো, মানে মেসেজের যে অপশনটা আছে সেইখানে তোমরা লিখতে পারো যে তোমাদের কি মনে হয় যে আধুনিক সাহিত্য আধুনিক কখন হয়। শুধুমাত্র যে 1900 শতাব্দীর থেকে যেগুলো লেখা হচ্ছে সেগুলোই শুধু আধুনিক, না সেগুলো আলাদা কোনো ফিচার্স আছে? বারবার নেটওয়ার্কটা অসুবিধে হচ্ছে। যাই হোক, যেহেতু তোমরা কেউ বাইরে আছো, কেউ আদৌ শুনছো কিনা জানি না। আধুনিক সাহিত্য, ইংরাজি আধুনিক সাহিত্যের কিছু ফিচার্স আছে যেগুলো বাংলা আধুনিক সাহিত্যের থেকে খুব বেশি আলাদা কিছু নয়। ইংরাজি আধুনিক সাহিত্যের, মডার্ন লিটারেচারের one of the chief features is representation of fragmentariness, খণ্ডিত হয়ে যাওয়া, খণ্ড খণ্ড হয়ে যাওয়া। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মেসেজেও জানাতে পারো যে কিছু যদি সমস্যা থাকে, বা তোমার উত্তরটা তোমরা মেসেজেও বলতে পারো। এনিওয়ে, আমি অ্যাকচুয়ালি চাই যে তোমাদের পার্টিসিপেশনটা যেন হোক। মানে দেখা গেল যে তোমরা ঘুমিয়ে পড়েছো, তাহলে কিছু শুনলে না, সেটাতে অসুবিধা হবে। এখনো তাই হচ্ছে না? এখন ক্লিয়ার? যখনই কাটবে তখন বলবে। প্রীতিকণা শুনতে পাচ্ছে। জয়শ্রী, হয়তো তোমার একটুখানি কিছু সমস্যা হতে পারে নেটওয়ার্কে, তুমি একটু বাইরের দিকে, মানে রোদ্দুরে বেরিও না, বাট জানলার কাছে বা দরজার কাছে যদি যেতে পারো, নেটওয়ার্কটা যেখানে দেখো বেটার হতে পারে। না আহ, স্যার, আমি একা নই, হ্যাঁ, বাকিরাও শুনতে পাচ্ছে না। প্রীতিকণা লিখলো যে ও শুনতে পাচ্ছে, বাকিরা
চন্দন, স্মৃতি, শিল্পা, অর্পিতা কেউ শুনতে স্যার পাচ্ছে ও না? বললো শুনছে, কষ্ট হবে শুনতে পাচ্ছি কিনা সেটা বলেনি, ও বললো শুনছে। না না, ও তো লিখছে যে হ্যাঁ পাচ্ছি, শুনতে পাচ্ছি। ব্যাংক ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে। মাঝে মাঝে, আচ্ছা। এখন ঠিক আছে কি? যদি বেশি সমস্যা হয় তাহলে আমি মানে আবার জয়েন করে বলবো আর কি। না স্যার, এখন শোনা যাচ্ছে। ওকে, সমস্যা হলে বলবে, ঠিক আছে? তখন মানে আবার জয়েন করব। যাই হোক, তো টিএস এলিয়টের, সরি, আমি আগে মডার্ন লিটারেচার, মডার্ন সাহিত্যের কিছু ফিচার্স বলে দিই তোমাদেরকে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফিচার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবসময় দেখা যাচ্ছে যে মডার্ন লিটারেচারের মধ্যে একটা ভেঙে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, কেটে যাওয়া, যেমন ধরো আমাদের এই নেটওয়ার্ক কানেকশন কেটে যাচ্ছে, সেই একটা ভাব, সেই একটা সমস্যার ব্যাপারে বলা রয়েছে যে আমাদের সমাজ, আমাদের বন্ধুত্ব, আমাদের রিলেশনশিপসগুলো সবই কেমন একটা কাটা কাটা, মানে সবই কোনোটাই কোনোটার সাথে কোনোটার যোগাযোগ নেই, সবই আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের সমাজে, আমাদের পার্সোনাল লাইফেও আমরা এরকম ধরনের জিনিস দেখি। মডার্ন লাইফে এটা সবে সবে শুরু হয়েছিল, এখন তো আমরা অভ্যস্ত হয়ে গেছি এইসব জিনিসগুলোকে দেখে দেখে, যে কেউ কারুর নয়, সবাই একা একা থাকছে, সবার সমস্যা নিয়ে সে নিজেই একাই লড়ে যাচ্ছে। যদিও আমি জানি না কতটা ঠিক বা ভুল, এটা গ্রামের দিকের মানুষদের ক্ষেত্রে কম, কারণ তাদের জ্ঞাতি গোষ্ঠী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেক বেশি থাকে এবং অনেক ক্ষেত্রে তারা একে অপরকে সাহায্যও করে। কিন্তু শহরে টিএস এলিয়ট বেসিক্যালি শহরের, লন্ডন বা আমেরিকার শহরগুলোর ব্যাপারেই তিনি বলছেন। শহরে আরও জিনিসটা, সমস্যাটা বেশি, যেখানে মানুষের বিচ্ছিন্নতা মানুষের সাথে হয়ে যায়, সমাজের সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, বন্ধু বান্ধবদের সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, ফ্যামিলির সাথে বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই বিচ্ছিন্নতা, এইটার একটা রিপ্রেজেন্টেশন, এটাকে তুলে ধরা হচ্ছে মডার্ন লিটারেচার, পোয়েট্রি বলো বা প্রোজ বলো, যে কোনো জায়গাতেই এটার খুব মানে বৃহৎভাবে, খুব গভীরভাবে এই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে লিটারেচারে, পোয়েট্রিতে, প্রোজে। এই বিচ্ছিন্নতা বা এই ফ্র্যাগমেন্টারিনেস, এই আলাদা আলাদা হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটার মূল কারণগুলো কি? কারণ আমাদের সমাজে, আমাদের মডার্ন লাইফে আমাদের কাছে সময় নেই। আমাদের সব জিনিসই একটা ফেক, একটা জিনিসের মধ্যে চলে গেছে। আমরা দেখন্তিতে বেশি বিশ্বাস করে ফেলেছি রাদার দ্যান আসল ইমোশনস গুলোর থাকার থেকে। আমরা মানে যতটা দেখিয়ে যতটা চলা যেতে পারে, মিথ্যে কথা বলে যতটা চলা যেতে পারে, সেই সব জিনিসগুলো। তবে এটার অনেক ফিলোসফিক্যাল রিজনসও আছে। তোমরা নিশ্চয়ই ফ্রয়েড, নিটশে, এদের ব্যাপারে, এদের নাম শুনেছো, মার্কস, এদের নাম শুনেছো। তো এরা অ্যাকচুয়ালি, এই তিনটে ফিলোসফার্স, এদেরকে বলা হয় যে এরা মডার্নিজমের জনক। মানে মডার্নিজমের যে স্টাইল বা মডার্নিজমের যে থিম, ফিচার্স, সেগুলোর জনক হচ্ছে এই তিনজন: মার্কস, ফ্রয়েড, মার্কস, নিটশে, ফ্রয়েড। মডার্নিজমের কথা বলতে গেলে এদের কথা না বললে মডার্নিজমের কথা অর্ধেক থেকে যায়। ফ্রয়েড, মার্কস, নিটশে, বানানগুলো তোমরা দেখবে,
মার্কস, নিটশে অ্যান্ড ফ্রয়েড। মার্কস ছিল একজন পলিটিক্যাল ইকোনমিস্ট, পলিটিক্যাল থিওরিস্ট। নিটশে ওয়াজ পিওরলি ফিলোসফার, দার্শনিক। আর ফ্রয়েড, as you know, was a psychologist, মনস্তত্ত্ব, মনোবিজ্ঞান, এগুলোকে নিয়ে ডিল করছিল। মার্কস বলল যে আমাদের সমাজে ঐক্য নেই, যে দুটো সমাজে দুটো আর তা রয়েছে, আর তারা সবসময় একে অপরের সঙ্গে লড়াই করছে, এবং আমাদের সমাজের যে রূপটা, আমাদের সমাজের যে গঠনটা, সেটাও এই স্ট্রাগল, ক্লাস স্ট্রাগল, শ্রেণী যুদ্ধের মাধ্যম দিয়ে উঠে এসছে। তাই আমাদের সমাজের এই ভাগ বাটোয়ারাগুলো, মার্কস যেটা ভাগ বাটোয়ারাগুলো আগের থেকেই ছিল, মার্কস শুধুমাত্র ওইগুলোকে আমাদের চোখের সামনে তুলে ধরল। তাতেও একটা ধরনের আমাদের মনের মধ্যে বিষাদ হলো, আমাদের একটা আমরা বুঝতে পারলাম যে আমরা সত্যি এক নই, আমাদের অনেক রকমের শ্রেণী ভাগ আছে, আমাদের অনেক রকমের, আর আমাদের সমাজে তো কাস্ট, মানে জাতপাত নিয়েও, যা ধর্ম নিয়ে সব হয়। নিটশে বলল যে গড ইজ ডেড, একটা লেখায় নিটশে একটা ডিক্লারেশন করলো, একটা উক্তি দিল যে ভগবান মারা গেছে, গড ইজ ডেড। কেন এই উক্তিটা করলো? কারণ অলরেডি ভিক্টোরিয়ান এজে আমরা দেখেছিলাম টাসেল বিটুইন ডাউট অ্যান্ড ফেথ, ডাউট আর ফেথের মধ্যে, বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যে একটা যুদ্ধ হচ্ছিল। মডার্ন এজে যুদ্ধটা শেষ হয়ে গেল, ডাউট জিতে গেল। তাই জন্যই, যদিও নিটশে লিখছে হচ্ছে 1870 সালে, বাট ওনার লেখার হাত ধরেই কিন্তু মডার্নিজমের এই যে পেসিমিজম, এই যে নিরাশাবাদ, এই যে বিচ্ছিন্নতাবাদের ব্যাপারে লেখা, ওটা কিন্তু ওনার লেখার হাত ধরেই হয়েছে। মানে যখনই নতুন কোনো একটা বিচারধারা আমাদের জগতে আসে, আমরা নতুন কোনোভাবে একটা জিনিসকে দেখতে শুরু করি, সেটাকে কিন্তু অলরেডি কোনো লেখক, কোনো দার্শনিক, কোনো আর্টিস্ট 20-30 বছর আগে ভেবে নিয়েছে, 20-30 বছর আগে লিখে দিয়েছে। সমাজে সেইটা আক্ষরিক অর্থে চলে আসে, সমাজে সেটা প্রত্যক্ষভাবে চলে আসে আরো 10-20 বছর পর। তো the revolution first begins in the mind of some writer, some revolutionary, some philosopher, and then it can be seen in the society. তো নিটশের এই যে উক্তিটা, যে ভগবান আর নেই, ভগবান মারা গেছে, তা আমরা ভগবানের ওপরে সবকিছু ছেড়ে বসে থাকি, যে পড়াশোনা করার দরকার নেই, ভগবান ঠিক পাস করিয়ে দেবে, ভগবান ঠিক এই কাজটা করিয়ে দেবে, ওই কাজটা করিয়ে দেবে, ভগবান যদি না করায় তাহলে ভগবান খারাপ, আমরা ভগবানকে গালাগাল দিই। আমরা যে অন্যায় করি, আমরা যে কাজগুলো করি না, সেটার জন্য আমাদের যে ফলাফলটা আমরা পাই, সেটাকে নিয়ে আমরা ভগবানকে গালাগাল দিই, যে ভগবান দেখেনি, ভগবান করেনি। আর ভালো হলেও বলি হ্যাঁ ভগবান ছিল, ভগবান করে দিয়েছে। কিন্তু যদি এই শক্তিটাকেই আমাদের সমাজ থেকে তুলে দেওয়া হয়, যদি এটা বলা হয় যে গড ইজ ডেড, গডই নেই, তখন আমরা ভীষণ একা হয়ে যাব, ভীষণ নিরন্ন হয়ে যাব, ভীষণ ডিপ্রেসড হয়ে যাব, ভীষণ আমাদের মনে হবে যে আমাদের কেউ নেই। কারণ ধর্ম, ভগবান এমন জিনিস যেগুলো আমাদের একাঠা করে রাখে, একসঙ্গে করে রাখে। যদি এই জিনিসগুলো না থাকে, তাহলে আমাদের মধ্যে বিচ্ছিন্নতাটা আরো বেড়ে যাবে। আমরা দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময়, সরস্বতী পুজোর সময় ভাই বোন, বন্ধু বান্ধব, বড় ছোট সবাই একটা জায়গায় হই, এবং আমরা সোসাইটিটাকে ফর্ম করি, আমরা সোসাইটিটাকে এনজয় করি। কিন্তু যদি রিলিজিয়ন না থাকে, যদি ধর্ম না থাকে, তাহলে দুর্গা পুজো বা ইত্যাদি ধরনের যে পুজো আচ্ছাগুলো, সেগুলো হবে না, আর আমরা মিলিতও হব। আর ম্যারেজ
ম্যারেজ সেরেমনি, ম্যারেজ পার্টিও তাই, কিন্তু মানে ধর্মের সূত্র মেনেই কিন্তু বিয়ে থা ইত্যাদি হয়। তো ধর্ম যদি না থাকে তাহলে হয়তো ম্যারেজ, বিবাহ ইত্যাদি এগুলো জিনিসগুলো থাকবে। বিয়ে বাড়িতে খেতে যেতে পারবে না। আমি জানি না, প্রীতিকণা হয়তো এই মুহূর্তে বিয়ে বাড়ি খেতে গেছে, আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে না দিয়ে। তো সেইটা সম্ভব হবে না, হতো না, যদি না সমাজে ধর্মের ব্যাপারটা থাকে। এবার যদি ধর্মটাই না থাকে তাহলে স্বাভাবিক, একদম ঠিক। আমাদের তাহলে যে আঠাটা, আমাদের যে জিনিসটা আমাদের এক করে রেখেছে, সেইটা আমাদের সমাজ থেকে চলে যাবে। তো নিচ্ছে সেটাই বললো, গড ইজ ডেড। দার্শনিক বলছে তার মানে ঠিকই হবে কিছু, কারণ তার পরে পরে যে ঘটনাগুলো ঘটলো তোমরাও জানো। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেখানে এত মানুষ, এত নিরীহ মানুষ মারা গেল। সেখানে মানুষ প্রশ্ন করতে শুরু করলো, সত্যিই তো ভগবান কোথায়? ভগবান বলে যদি কোনো জিনিস থাকে তাহলে কেন সবসময় নিরীহ মানুষদের প্রাণটা যায়? শয়তানরা তো ভালোই বহাল তবিয়তে থাকে। অনেকে বলবে না, শয়তানরাও পানিশমেন্ট পায় আলটিমেটলি, কিন্তু এই আলটিমেটলি পানিশমেন্ট পেতে পেতে কত কত নিরীহ মানুষের জীবন নষ্ট হয়, নিরীহ মানুষের প্রাণ যায়। এই যে ধরো এই দুর্নীতি চলছে আমাদের রাজ্যে, তোমরা বলবে এক না একদিন যে খারাপ কাজ করেছে, যে দুর্নীতি করেছে, সে জেলে যাবে, সে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু এই যে এত বছর ধরে এত মানুষের এত ক্ষতি, এত অন্যায়, এত অত্যাচার, সেটার কি হবে? যদি ভগবান থাকতো তাহলে সেটাকে গোড়া থেকেই নষ্ট করে দিচ্ছে না। পাপের ঘোড়া ঘোরে তারপরে ফাটবে, কিন্তু এই পাপের ঘোড়ার মধ্যে ডুবে নিরীহ মানুষরা অলরেডি মারা যায়, এবং ভগবান তাদেরকে তো আর জ্যান্ত করে দেয় না, তাদেরকে কোনো কম্পেনসেশনও তারা পায় না। সো আমি এই কথাগুলো বলছি না, এই কথাগুলো নিচ্ছে বলছে, ঠিক আছে? এটা হলো নিচ্ছের ব্যাপার। ফ্রয়েড আরো মানে জিনিসটাকে জোরালো করে তুললো, আরো গভীর জায়গায় নিয়ে গেল। আমরা ভাবি যে আমরা আমাদের মস্তিষ্কের মালিক, আমরা অ্যাটলিস্ট নিজের ব্রেনটাকে নিজেরা কন্ট্রোল করি, নিজেদের মাইন্ডটাকে আমরা নিজেরা কন্ট্রোল করি। কিন্তু ফ্রয়েড বলল যে না, আমরা মাইন্ডটাকেও নিজেরা কন্ট্রোল করি। অনেক সময় এরকম এরকম কাণ্ড আমরা করে ফেলি, পরবর্তীকালে ভাবি যে আমি সত্যি কি এটা করতে চেয়েছিলাম, বা সত্যি কি এটা বলতে চেয়েছিলাম, বা সত্যি কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটাতে চেয়েছিলাম, রাগের চোটে হোক, আবেগে হোক, বা যে কোনো কারণে হোক। আমাদের মাইন্ডের ওপরে আমাদের নিজেদেরই কন্ট্রোল নেই। এবং ফ্রয়েডের থিওরির মাধ্যম দিয়ে, ফ্রয়েডের বইয়ের মধ্যে এই জিনিসটা আছে যে আমাদের মাইন্ডের অ্যাকচুয়ালি 3টে পার্ট আছে। আমাদের কনসিয়াসনেসের, আমাদের চেতনার 3টে পার্ট আছে। কি কি? সুপার ইগো, ইগো এবং ইদ। এগুলো আমাদের মেসেজে লিখে দিই। সুপার ইগো, ইগো, ইদ। মডার্ন পোয়েট্রি, মডার্ন লিটারেচার শিখতে গেলে আমাদের এই শব্দগুলোর ব্যাপারেও জানতে হবে। তাই জন্য মডার্ন লিটারেচারে সময়টা একটুখানি বেশি লাগবে। সুপার ইগো মানে হচ্ছে সোসাইটি। সুপার ইগো ইকুয়ালস টু সোসাইটি, সমাজ, এবং সমাজের মধ্যে যা কিছু আছে, রিলিজিয়ন, কাস্ট, ন্যাশনালিটি, ধর্ম, জাত, ভাষা,
দেশ সব কিছু পড়ে যায় সুপার ইগো। মানে তোমাদের যদি খুব সহজ একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে তুমি কে, তাহলেই এই প্রশ্নের উত্তর দিতে দিতে দেখবে যে তুমি বলবে তুমি ভারতীয়, তুমি বলবে তুমি বাঙালি, তুমি বলবে তুমি ব্রাহ্মণ বা কায়স্থ বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর হাইয়ার ক্লাসেস, তুমি বড় লোক বা গরিব। তুমি নিজে বলবে না যে তুমি বড় লোক, কিন্তু আমরা জানবো যে কোনো একটা পার্টিকুলার ব্যক্তি বড় লোক বা কোনো একটা পার্টিকুলার ব্যক্তি গরিব। তুমি বলবে আমি হিন্দু, তুমি বলবে আমি মুসলিম, তুমি বলবে আমি আম, আরো আরো যে কালো ফর্সা ইত্যাদি সব সব ধরনের যে 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 জিনিসগুলো দিয়ে সোসাইটি আমাদেরকে চিহ্নিত করে, হিন্দু, ব্রাহ্মণ, কালো, ফর্সা, ভারতীয়, পাকিস্তানি, হোয়াটএভার। তারপরে হচ্ছে ইগো। ইগো হচ্ছে সেলফ, নিজে। যেমন ধরো এখন প্রীতিকণা বিয়ে বাড়ি গেছে, ও হয়তো খেতে বসেছে, খেতে বসে ওর ফেভারিট খাবার চলে এসছে বিরিয়ানি, বা ওর ফেভারিট মিষ্টি চলে এসছে সন্দেশ। তো এই আমার ফেভারিট, এখানে আমাকে ভারতীয়, সরি আবার কানেকশনটা চলে গেছে, সরি কানেকশনটা চলে গেছিল। তোমরা কত দূর অবধি শুনলে?